নমস্কার। এই ভিডিওতে আমরা বলতে চলেছি দ্বাদশ রাশির রাশিফলের মধ্যে মেষ থেকে তুলা পর্যন্ত রাশিফলের জাতক জাতিকার সময়টি কেমন যাবে। অর্থাৎ আবার বলতে চলেছি আমরা যে মেষ থেকে তুলা পর্যন্ত রাশির জাতক জাতিকাদের এই সময়টি অর্থাৎ 2026 সালটি কেমন যাবে। তাহলে শুনতে থাকুন। মেষ থেকে তুলা রাশি পর্যন্ত জাতক জাতিকাদের এই বছরটি কেমন যাবে আমরা বলছি। সঙ্গে আবার বলি, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এর সঙ্গে এও বলছি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা যদি সম্পূর্ণ বিনামূল্যে জানতে চান তাহলে এখনই ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। আবার বলছি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি আপনারা জানতে চান তাহলে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। তাহলে শুরু করি প্রথমেই মেষ রাশির কথায়। মেষ রাশি 2026 সাল কেমন যাবে। প্রথমেই বলি, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ সাহসিকতা, দৃঢ় মনোবল, উদারতা, অধ্যবসায় এই রাশির অন্যতম প্রধান পজিটিভ কারকত্ব। তবে সঙ্গে আবার একগুঁয়েমি ভাব, অভিমান, ক্রোধ, হঠকারিতা, প্রতিযোগিতামূলক মনোভাবও এই রাশির নেগেটিভ কারকত্বকে প্রকাশ করে থাকে। বর্তমানে মেষ রাশির জাতক জাতিকার শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে। যেহেতু শনিদেব বর্তমানে 2026-এ পুরোটাই মীন রাশিতে থাকবেন, রাশিপতি মঙ্গল বছরের প্রথম দিকে জানুয়ারি মাসের মাঝখান থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত মকরে উচ্চস্থ অবস্থায় থাকবে। এবং যেহেতু তৃতীয়পতি ও ষষ্ঠপতি বুধ দশম স্থানে মঙ্গলের সঙ্গে জানুয়ারি মাসের বেশিরভাগ সময়টাই যুক্ত থাকবে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে দৈনন্দিন কর্মের প্রতি সক্রিয় উদ্যোগ অর্থাৎ কর্মের প্রতি যে ইনিশিয়েটিভ থাকে সেটা কর্মস্থানে বিভিন্নভাবে কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। এছাড়াও এই সময় শারীরিক দিকটাও খুব একটা ভালো না যাওয়ারই কথা রয়েছে। অর্থাৎ শারীরিক দিকটা বিভিন্ন কারণে খুব একটা ভালো না যাওয়ারই সম্ভাবনাও দেখা যাচ্ছে। এছাড়াও দ্বিতীয়পতি ও সপ্তমপতি শুক্র, পঞ্চমপতি রবি যুক্ত হওয়ায় ব্যাংকিং, ফাইন্যান্স ইত্যাদি কারণে মন মেজাজটা কিন্তু খুব একটা ভালো না যাওয়ারই সম্ভাবনা দেখা যায়। এছাড়াও জানুয়ারি মাসে বিভিন্ন কারণে অনুপার্জিত অর্থ অর্থাৎ শেয়ার বাজার, বিমা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থ বা মিউচুয়াল ফান্ড ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু অর্থপ্রাপ্তির যে সম্ভাবনাটা থাকে সেটা বাধাপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মার্চ মাসে রাশিপতি মঙ্গল একাদশে অবস্থান করায় আয়ভাব কিছুটা হলেও বৃদ্ধি পেলেও রাহু যুক্ত হওয়ায় আয়ভাবে কিন্তু কিছুটা বিপত্তির সম্ভাবনা দেখা যায়। তবে উক্ত মার্চ মাসে মঙ্গল বুধের সঙ্গে যুক্ত থাকায় দৈনন্দিন কর্মে যে সক্রিয় ভাবটা দরকার অর্থাৎ কর্মের উদ্যমী ভাবটা যেহেতু কম থাকছে, সেক্ষেত্রে আয় ভাবটাও কিছুটা কম হতে পারে এবং আয়ের ভাবটিও হঠাৎ সেক্ষেত্রে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি এই মার্চ মাসে মঙ্গলের ওপর থাকায় আয়ভাবে যে হঠাৎ বিপত্তি রয়েছে সেই বিপত্তি ভাবটা কিন্তু কিছুটা হলেও কমতে পারে বৃহস্পতি শুভ দৃষ্টির দরুন। এছাড়াও মার্চ মাসের মাঝামাঝিতে ব্যবসা ও দাম্পত্যের কারণে মন মেজাজটা খারাপ হতে পারে। তবে এপ্রিল মাসের পুরো সময়টাতেই মেষ রাশির পক্ষে অধিকতর বিপর্যয়ের সম্ভাবনা দেখা যায় এবং সেক্ষেত্রে যেহেতু মঙ্গল ব্যয়ভাবে শনির সঙ্গে যুক্ত থাকবে এবং যেহেতু মেষ রাশির শনির 7.5 চলছে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে কর্মক্ষেত্রে আয় ভাবটি বিভিন্ন কারণে বিপর্যস্ত হয়ে ব্যয় ভাবটাকে কিন্তু বৃদ্ধি করতে পারে। তবে মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের শেষ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকার কিছুটা হলেও ভালো যাবার সম্ভাবনা দেখা যায়। তবে মে মাসেও যেহেতু বুধ যুক্ত থাকছে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে যে সক্রিয় মনোভাব থাকা উচিত সেটা কিন্তু কিছুটা হলেও বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বৎসরের মাঝামাঝি পর্যন্ত সময়েতে কর্মের যে সক্রিয় উদ্যমী ভাবটা বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকার। এছাড়াও মেষ রাশির জাতক জাতিকার এই সময়ের মধ্যে জীবিকার জন্য যদি কোনো দৈনন্দিন ভ্রমণ করার দরকার থাকে, অর্থাৎ যে সকল জাতক জাতিকা মেষ রাশির জাতক জাতিকারা জীবিকার জন্য দৈনন্দিন ভ্রমণ করে থাকেন, বিভিন্ন কারণে স্বাস্থ্যের দরুন সেই ভ্রমণটিও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
তবে জুলাই মাসে বিভিন্ন কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যায় সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে। এছাড়াও শ্বশুরবাড়ির কুটুম্ব স্থানের জন্য বা ডান চোখের সমস্যার জন্য এই সময় ব্যয় বৃদ্ধি হতে পারে। আবার আগস্ট মাসে আয়ের দিকটাও কিছুটা বিপর্যয়ে কিন্তু ঘটতে পারে। তবে সেপ্টেম্বর অক্টোবর মাসে যেহেতু দেবগুরু বৃহস্পতি অনেকটাই মঙ্গলের সঙ্গে যুক্ত থাকবে, রাশিপতি মঙ্গলের সঙ্গে যুক্ত থাকবে দেবগুরু বৃহস্পতি সেপ্টেম্বর অক্টোবর মাসে, সেহেতু এক কথায় বলা যেতে পারে এই সময়টা কিন্তু কিছুটা হলেও পারিবারিক দিক থেকে মনের ভাবটা স্বস্তিদায়ক হতে পারে। সেক্ষেত্রে আরও বিশদে বলা যেতে পারে বছরের শেষ পর্যন্ত সময়ে আয়ভাবে যদিও বা কিছুটা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর মাসে, পারিবারিক দিকটা যেহেতু কিছুটা হলেও স্ট্রং থাকছে, তাই সেক্ষেত্রে মন মেজাজটা কিন্তু অনেকটাই ভালো হতে পারে বলেই মনে করা যেতে পারে। তবে একদম শেষে, বছরের শেষে যেহেতু দেবগুরু বৃহস্পতি মনের অবস্থানে অবস্থান করবেন সিংহ রাশিতে, এবং সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত শেষ থেকে মানে নভেম্বর ডিসেম্বর মাসটা কিন্তু মনের মেজাজটা যথেষ্টই স্বস্তিদায়ক হবে। মন মেজাজটা কিন্তু যথেষ্টই ভালো হওয়ারও সম্ভাবনা দেখা যায়, যেহেতু মনের অবস্থানে দেবগুরু বৃহস্পতি থাকছেন এবং দেবগুরু বৃহস্পতির সরাসরি দৃষ্টি মেষ রাশির ওপর থাকবে। সেহেতু বছরের একদম শেষেও কিন্তু মন মেজাজটা বছরের প্রথম দিকে খারাপ ছিল, বছরের শেষের দিকে কিন্তু মন মেজাজটা কিন্তু অনেকটাই ভালো হতে পারে। তাহলে এবার আসা যাক মেষ রাশির জাতক জাতিকার 2026 সালের প্রতিকার সম্পর্কে, অর্থাৎ কী করলে মেষ রাশির জাতক জাতিকারা 2026 সালে একটু ভালো সময় অতিবাহিত করতে পারেন। যেহেতু মঙ্গল গ্রহ মেষ রাশির জাতক জাতিকার অধিপতি গ্রহ, সেহেতু প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা, হনুমান মন্দিরে পূজা দেওয়া বা হনুমানজি মন্দিরে লাল বস্ত্র দান করা এবং নিরামিষ খাবার খাওয়া, লাল পোশাক পরা নিজের এবং মেটে সিঁদুরে তিলক কাটা মাথায় ইত্যাদি করলে কিন্তু সারা বছরটাই ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায় মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। এবার আসা যাক বৃষ রাশির জাতক জাতিকা 2026 সাল কেমন যাবে। প্রথমেই বলি বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। ধীর স্থির রক্ষণশীলতা, গাম্ভীর্য, ধৈর্য, প্রতিরোধ শক্তি, প্রসাধন, স্বল্প সঙ্গী এই রাশির বৈশিষ্ট্য। এছাড়াও প্রসাধন প্রিয়তা, সৌন্দর্য প্রিয়তা, যানবাহন প্রিয়তাও এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য। আবার কখনো কখনো এই জাতক জাতিকার ক্ষেত্রে দানশীলতাও খুব প্রকাশ পায়, অর্থাৎ তারা খুব দান করতে খুবই পছন্দ করেন। এই সকল এই রাশির জাতক জাতিকা অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকারা ক্ষেত্রে দানশীলতাও প্রকাশ পায়। এবার আসা যাক 2026 সাল কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকার। প্রসঙ্গত বছরের প্রথমেই জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময়ে চতুর্থপতি রবি এবং রাশিপতি ও ষষ্ঠপতি শুক্র ভাগ্যস্থানে মকর রাশিতে থাকায় এক কথায় বলা যেতে পারে রেগুলার ওয়ার্ক যে জায়গাটা রয়েছে, অর্থাৎ যেগুলোর চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে পারিবারিক কিছু বিপত্তির দরুন, পারিবারিক কিছু সমস্যার দরুন দৈনন্দিন কর্মস্থানটি অর্থাৎ কর্মক্ষেত্রটি যে রেগুলার ওয়ার্ক তারা করতে থাকেন সেটা কিন্তু কিছুটা হলেও বিড়ম্বনার সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ পারিবারিক যে সমস্যার জন্য দৈনন্দিন কর্মস্থানটি কিছুটা হলেও বিব্রত হতে পারে। এছাড়াও এই জানুয়ারি মাসে কিছু পেটের সমস্যা, স্বাস্থ্য সমস্যাও দেখা যেতে পারে এবং যার জন্য ভাগ্যস্থানটি কিছুটা হলেও কিন্তু বিব্রত হতে পারে। এছাড়াও পারিবারিক বিভিন্ন কারণে ষষ্ঠভাবে যে সমস্যাগুলো হয় সেটাও এই সময় কিন্তু রয়েছে। এছাড়াও ফেব্রুয়ারি মাসে একই রকমভাবে কর্মস্থানটি কিন্তু অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পারিবারিক কিছু বিপর্যয়ের সম্মুখীন দেখা যায়, সমস্যা হতে পারে এবং যার জন্য কিন্তু রেগুলার ওয়ার্কের জায়গাটা বিভিন্ন কারণে বিপর্যস্ত হতে পারে। বিশেষত ইলেকট্রনিক্স গ্যাজেট সংক্রান্ত বিষয়েও এই কর্মস্থানে কিছু বিপত্তি হওয়ার সম্ভাবনা দেখা যায়। এছাড়াও বছরের প্রথম দিকে সপ্তমপতি ও দ্বাদশপতি মঙ্গল, দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বুধের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত থাকায় স্বাস্থ্য ইত্যাদি কারণে বছরের প্রথম থেকে মাঝামাঝি পর্যন্ত সময়ে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যার দরুন মন মেজাজটা কিছুটা হলেও বিব্রত হতে পারে।
তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি মে মাস পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবেন, সেহেতু ব্যয় হলেও সেভিংস অ্যাকাউন্টের জায়গাটি মোটামুটি স্টেবল থাকবে বলেই আশা করা যায়। এবং যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তুলা ও কুম্ভে বছরের মাঝামাঝি পর্যন্ত থাকবে, সেক্ষেত্রে বলা যেতে পারে এক কথায় যে দৈনন্দিন কর্মস্থানটি কিছুটা বিপত্তি দেখা গেলেও মোটামুটি স্টেবল থাকবে। এছাড়াও যেহেতু দেবগুরু বৃহস্পতির বছরের মাঝামাঝি স্থান পর্যন্ত ধনু রাশিতে সরাসরি দৃষ্টি দেবেন, সেক্ষেত্রে বলা যেতে পারে যে এক অনুপার্জিত অর্থ অর্থাৎ ব্যাংক, বিমা, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে বিপত্তি কিন্তু কিছুটা কম হবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের দরুন এই ব্যাংকিং ইন্টারেস্ট, শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে যে থেকে যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা কিন্তু সম্ভব হলেও হতে পারে। এছাড়া বছরের একদম প্রথমে চতুর্থপতি রবি রাশিপতি শুক্রের সঙ্গে যুক্ত থাকায় গৃহসুখ, ভূমি সংক্রান্ত ব্যাপারে বা যানবাহন সংক্রান্ত ব্যাপারে কিছুটা সতর্ক থাকা উচিত। এছাড়াও যারা ছাত্রছাত্রী, বিশেষত যারা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত পড়ছেন, সেই সকল ছাত্রছাত্রীর কিন্তু এই সময় কিন্তু বিদ্যাভাবে কিছুটা বিড়ম্বনা তৈরি হতে পারে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে গৃহসুখের যে বিপত্তি তৈরি হওয়ার কথা দেখা যাচ্ছে বছরের একদম প্রথমে বিশ্বরাশির জাতক জাতিকাদের তা বিব্রত করতে পারে। বছরের প্রথম দিকে পারিবারিক কারণে গৃহসুখ কিছুটা বিব্রত হতে পারে। তবে মে জুন মাসে বিশ্বরাশির জাতক জাতিকার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধির সম্ভাবনাও দেখা যায়। তবে আগস্ট মাসে রাশিপতি শুক্র মীন রাশিতে নিচস্থ থাকার দরুন এবং নভেম্বরের প্রথম দিকে বক্রি হয়ে নিচস্থ থাকার দরুন আগস্ট মাসে ও নভেম্বর মাসে প্রথম দিকটায় বিভিন্ন কারণে মন মেজাজটা কিন্তু বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সেপ্টেম্বর অক্টোবরে বিভিন্ন কারণে দৈনন্দিন কর্মস্থানটি, বিশেষত স্বাস্থ্য ও ইলেকট্রনিক্স গ্যাজেটের দরুন কর্মস্থানে বিপত্তির সম্মুখীন হতে পারেন এই বিশ্বরাশির জাতক জাতিকারা। এবং এর জন্য অক্টোবর মাসের শেষ দিকেও পুনরায় কিছুটা পরিমাণে পারিবারিক সমস্যা পুনরায় বিব্রত করতে পারে। এছাড়াও বিভিন্ন কারণে বছরের শেষে মন মেজাজটা কিন্তু বিক্ষিপ্তভাবে বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। এবার আসা যাক বিশ্বরাশির জাতক জাতিকার 2026 সালের প্রতিকার সম্পর্কে, অর্থাৎ কী করলে বিশ্বরাশির জাতক জাতিকারা 2026 সালটি ভালোভাবে কাটাতে পারবেন। যেহেতু দৈত্যগুরু শুক্লাচার্য বৃষরাশি অধিপতি গ্রহ, অর্থাৎ শুক্র গ্রহ হচ্ছে বিশ্বরাশির অধিপতি গ্রহ, সেহেতু প্রতি শুক্রবার এবং সোমবার যদি দেবাদিদেব মহাদেবের পুজো করা যায় বা সাদা পোশাক পরা যায়, সাদা রং ব্যবহার করা যায় এবং প্রত্যেক সোমবার বা শুক্রবার বিল্বপত্র, গঙ্গাজল সহ যদি দেবাদিদেব মহাদেবের অভিষেক করানো সম্ভব হয় এবং পূজা করা হয়, তাহলে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকার এই বছরটি মোটামুটি ভালো যাবার সম্ভাবনা দেখা যায়। এবার আসা যাক মিথুন রাশি সম্পর্কে, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালটি কেমন যাবে। প্রসঙ্গত আবার বলি আমরা, যদি আপনাদের কোনো জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ থাকে তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যে জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ পেয়ে যাবেন। এবং এর জন্য শুধু আপনাদের এই নম্বরে ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে 7003292110। মিথুন রাশির জাতক জাতিকারা প্রধানত সদালাপী, জ্ঞান বুদ্ধি, স্নিগ্ধতা এদের মধ্যে দেখা যায়। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের প্রশান্তি, সদালাপী, জ্ঞান বুদ্ধি, স্নিগ্ধতা একটি বিশেষ বৈশিষ্ট্য। এবং তবে সর্বক্ষেত্রেই দ্বন্দ্বভাব অর্থাৎ সুখ দুঃখের মিশ্রণ, নিষ্ঠুর কোমলতার মিশ্রণ মিথুন রাশির জাতক জাতিকাদের চরিত্রের মধ্যে প্রকাশ পেয়ে থাকে। এবার আসা যাক মিথুন রাশির জাতক জাতিকার 2026 কেমন যাবে। প্রসঙ্গত মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। জ্যোতিষশাস্ত্রে বুধকে বলা হয় বালক গ্রহ। বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় হতে পুরো জানুয়ারি এবং মার্চ মাসের পুরোটাই রাশিপতি বুধ ষষ্ঠপতি ও একাদশপতি মঙ্গলের সঙ্গে যুক্ত থাকবে। আবার এক্ষেত্রে রাশিপতি বুধ চতুর্থপতিও বটে। সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে পারিবারিক বিভিন্ন সমস্যার দরুন জানুয়ারি মাসের শেষ অর্ধেকটায় দৈনন্দিন কর্মস্থানটি বিভিন্ন কারণে বিব্রত হতে পারে।
এছাড়াও স্বাস্থ্যের দরুনও বিশেষ করে কফজনিত সমস্যার দরুন দৈনন্দিন কর্মক্ষেত্রটি বিভিন্নভাবে বিব্রত হতে পারে। তবে যেহেতু মকরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় হতে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত মঙ্গল উচ্চস্থ অবস্থায় থাকবে এবং মঙ্গল ষষ্ঠপতিও বটে, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে কর্মে বাধাবিঘ্ন এলেও তা কিন্তু কিছুটা কম হলেও হতে পারে। তবে মার্চ মাসে এই মঙ্গল যেহেতু মিথুন রাশির ভাগ্যস্থানে রাহুযুক্ত থাকবে এবং সঙ্গে রাশিপতি বুধও যুক্ত থাকবে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে ভাগ্যস্থানে আয় ভাগ্যটি মার্চ মাসে কিছুটা হলেও বিড়ম্বনার সৃষ্টি করতে কিন্তু পারে, এবং সেই সময় স্বাস্থ্যের দিকটাও মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে নজরে রাখা উচিত। যেহেতু দেবগুরু বৃহস্পতি এই সময় শুভ দৃষ্টি মার্চ মাসে পুরোটাই কুম্ভ রাশির ওপর থাকবে, সেক্ষেত্রে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু ভাগ্যস্থানে যতই বিপত্তি আসুক তা কিন্তু কিছুটা কমবে বলেই মনে হয়। আবার এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে পুরো এপ্রিল মাসটাতেই বুধ যেহেতু মীন রাশিতে নিচস্থ অবস্থায় থাকবে, সেক্ষেত্রে বলা যেতে পারে কর্মস্থানে এপ্রিলের মাঝামাঝি সময় কিছুটা হলেও বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, এবং সেক্ষেত্রে এও বলা যেতে পারে যে এপ্রিলের শেষ দিকটায় মিথুন রাশির জাতক জাতিকার কিছুটা হলেও কিন্তু সতর্ক থাকা উচিত। বিশেষত কর্মস্থানে স্বাস্থ্যজনিত ও পারিবারিক কারণে সতর্ক থাকা উচিত। তবে মে মাসের মাঝামাঝি সময়ে 11ই মে থেকে 14ই মে পর্যন্ত বিভিন্নভাবেই কিন্তু আয়ও বৃদ্ধি হতে পারে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এপ্রিল পর্যন্ত বিভিন্ন কারণে রেগুলার অর্থাৎ দৈনন্দিন কর্মস্থানটি বা রেগুলার ওয়ার্কটি কিছু কিছু সময় বিড়ম্বনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে স্বাস্থ্য সম্পর্কেও কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত। এছাড়াও প্রকাশ্য শত্রুতার ক্ষেত্রেও কিছুটা খেয়াল রাখা উচিত যাতে প্রকাশ্য শত্রুতা এই সময় না হয়, অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত। এছাড়াও চাকর বাকর সম্পর্কে বা পিতার ব্যবসা সম্পর্কেও এই সময়ে কিছুটা সতর্ক থাকা উচিত। তবে এপ্রিলের পর থেকে কিছুটা হলেও শুভ সময় আসার সম্ভাবনা দেখা যায়। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এবং অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়ে পারিবারিক সম্পর্কের বিশেষ উন্নতির সম্ভাবনাও দেখা যায়। তবে জুনের একদম শেষে ও আগস্ট মাসে রাশিপতি বুধ দেবগুরু বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকলেও শত্রুক্ষেত্রে বুধ ও বৃহস্পতি একসঙ্গে যুক্ত থাকায় তৃতীয় ভাবটি বিশেষত কর্মের সক্রিয় ভাবটি বিভিন্নভাবে এই সময় অর্থাৎ জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সমস্যার সম্মুখীন হতে পারে। বিশেষত যারা জীবিকার জন্য এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন তারা এই সময় বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়াও যারা বিভিন্নভাবে কমিউনিকেশন প্রফেশনের সঙ্গে যুক্ত তাদেরও এই সময় আয়জনিত কারণে যারা জীবিকার জন্য এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন তাদেরও কিন্তু এই সময় কিছুটা সতর্ক থাকা উচিত। এছাড়াও অক্টোবর মাসের বেশিরভাগ সময়টাই রাহুর প্রভাব যুক্ত হওয়ায় ইলেকট্রনিক্স বস্তুর প্রতি কিন্তু আগ্রহ মিথুন রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আসা যাক মিথুন রাশির জাতক জাতিকার কী করলে 2026 সালটি ভালো যাবে। অর্থাৎ 2026 সালে মিথুন রাশির জাতক জাতিকারা ছোটোখাটো কী জিনিস করলে ভালো যাবে। বুধ গ্রহ হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকার অধিপতি গ্রহ, এবং বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় বালক গ্রহ, এবং বুধ গ্রহের অন্যতম প্রতিকার হচ্ছে দুর্বা দলশ্যাম। সেহেতু প্রতি বুধবার যদি সবুজ রং ব্যবহার করা হয়, দুর্বা ও গঙ্গা জল সহ গণেশের পূজা করা হয়, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে এই ছোট জিনিসটি করলে বুধবার সবুজ রং ব্যবহার করা ও গণেশের পূজা করা, দুর্বা সহ গঙ্গা জল মেটে সিঁদুর সহ যদি পূজা করা যায় এবং নিরামিষ ভক্ষণ করা যায় প্রত্যেক বুধবার, তাহলে কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টা অনেকটাই ভালো যেতে পারে। অর্থাৎ অন্যান্য গ্রহের কুপ্রভাব থেকে তাদের সময়টা ভালো যেতে পারে, এবং এই ছোটোখাটো জিনিস করার জন্য মিথুন রাশির জাতক জাতিকারা এছাড়াও সবুজ রঙকে প্রত্যেক বুধবার তারা ব্যবহার করার সঙ্গে সঙ্গে সবুজ রঙের জিনিস যদি ঘরের উত্তর দিকেও রাখতে পারেন সেটাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটিতে অনেক শুভপ্রদ হতে পারে। এরপরে আমরা বলবো কর্কট রাশির কথায়, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে।
কর্কট রাশির জাতিকার অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, অর্থাৎ কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। এছাড়াও জ্যোতিষ মতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হতে শুক্লপক্ষের অষ্টমী তিথি পর্যন্ত চন্দ্র অশুভ হয়, অর্থাৎ ক্ষীণ হয়, এবং শুক্লপক্ষের অষ্টমী তিথি হতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পর্যন্ত চন্দ্র শুভ এবং অক্ষীণ হয়। অর্থাৎ যে সকল কর্কট রাশির জাতক জাতিকা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হতে শুক্লপক্ষের অষ্টমী তিথির মধ্যে জন্মান, তাদের ক্ষেত্রে চন্দ্র অশুভ হয়, অর্থাৎ তাদের ইমোশন খুবই উইক হয়ে থাকে। এবং যাদের শুক্লপক্ষের যে সকল কর্কট রাশির জাতক জাতিকা শুক্লপক্ষের অষ্টমী তিথি হইতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মধ্যে জন্মান, তাদের ক্ষেত্রে চন্দ্র শুভ হয়ে থাকেন এবং তাদের ইমোশন অনেকটাই কন্ট্রোলে থাকে বলা যেতে পারে। এছাড়াও শীতলতা, সদালাপী, দীর্ঘদেহী, বুদ্ধিমান হওয়া, ভাবপ্রবণতা, সংবেদনশীলতা বা ইমোশন এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্নেহ, মায়া, মমতা, আদর্শ ইত্যাদি তো এই রাশির জাতক জাতিকাদের অন্যতম বৈশিষ্ট্য। কাব্য, সাহিত্য, চারুকলাতেও এই রাশির জাতক জাতিকাদের আগ্রহ দেখা যায়। তবে চন্দ্র অশুভ হলে অনেক ক্ষেত্রে কিন্তু এই রাশির জাতক জাতিকারা খুবই কুটিল ও খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকেন। এবার আসা যাক কর্কট রাশির জাতক জাতিকার 2026 সাল কেমন যাবে। মে মাস পর্যন্ত, অর্থাৎ বৎসরের প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত ষষ্ঠপতি ও নবমপতি বৃহস্পতি কর্কট রাশির দ্বাদশে থাকার দরুন এক কথায় বলা যেতে পারে দৈনন্দিন কর্মের দরুন বা দৈনন্দিন কর্মস্থানের জন্য কিছু ব্যয় হতে পারে। যেহেতু কর্কট রাশির অষ্টমে রাহু বর্তমান এবং তার সরাসরি দৃষ্টি কর্কট রাশির দ্বাদশে বৃহস্পতির ওপর পড়ছে, সেক্ষেত্রে বলা যেতে পারে 2026 মে মাস পর্যন্ত স্বাস্থ্যের কারণে কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা কিছু রয়েছে। এছাড়াও বছরের মাঝামাঝি সময়ে বিভিন্নভাবে অনুপার্জিত অর্থাৎ শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদিতে কিন্তু ইনভেস্টমেন্টের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যার দরুন কিন্তু ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়ে দেবগুরু বৃহস্পতি যেহেতু কর্কটে উচ্চস্থ অবস্থায় থাকবেন, এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির বিশেষভাবে আশীর্বাদ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া অক্টোবর থেকে ডিসেম্বর পুরো মাসটাতে দেবগুরু বৃহস্পতি পুরোটাই কর্কট রাশিতে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো এই সময়টাই দেবগুরু বৃহস্পতি যেহেতু কর্কট রাশির দ্বিতীয়ভাবে থাকবে, সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের দিকটা কিছুটা হলেও সুবিধাজনক হবে বলেই মনে করা যাচ্ছে। তবে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে আবার রবি নিচস্থ থাকায় এবং রাহুদৃষ্ট হওয়ায় অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত কিছুটা হলেও সেভিংস অ্যাকাউন্টে এবং শ্বশুরবাড়ির আত্মীয় কুটুম্বের জন্য কিছুটা হলেও কিন্তু বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। এবার আসা যাক কর্কট রাশির জাতক জাতিকার প্রতিকার, অর্থাৎ কী করলে কর্কট রাশির জাতক জাতিকারা 2026 সালটি বিশেষভাবে ভালোভাবে কাটাতে পারবেন। প্রতি সোমবার চন্দ্রের পুজো, যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং চন্দ্র খুবই দ্রুতগামী গ্রহ, প্রতি সোমবার চন্দ্রের পুজো ওং সোমায় নমঃ বলে গঙ্গা জল ও মহাদেবের পুজো করা, মহাদেবের এবং গঙ্গা স্নান করা এই কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে এই বছরটিতে বিশেষ শুভদায়ক হয়ে উঠতে পারে। এবারে আমরা বলি সিংহ রাশি 2026 সাল কেমন যাবে। আবার বলি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, আপনারা সরাসরি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো বিভিন্ন রকম ইনফরমেশন, খুঁটিনাটি ঘরোয়া প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে জানতে এবং সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ পেতেও আপনারা আমাদের ফোন করতে পারেন এই নম্বরে। এছাড়া আমরা এই চ্যানেলে বিভিন্ন রকমের খুঁটিনাটি পরামর্শ এবং দিয়ে থাকি, জ্যোতিষ সংক্রান্ত ইনফরমেশনও দিয়ে থাকি। সেই জন্য চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রসঙ্গত রাজকীয় স্বভাব, উদ্ভাবনী শক্তি, অধ্যাবসায়, সৃষ্টিশীলতা সিংহ রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও গাম্ভীর্যতা, সব কিছুর ওপরে থাকাটাও এই রাশির বিশেষ চরিত্র। তবে অনেক সময় নিজের সম্বন্ধে উঁচু ধারণা, সবার মধ্যে প্রধান হওয়ার মানসিকতাও এই রাশির বিশেষ বৈশিষ্ট্য হয়ে থাকে। এছাড়াও আশ্রয় প্রার্থীকে রক্ষা করাও এই রাশির জাতক জাতিকার একটা বিশেষ গুণ। এবার আসা যাক সিংহ রাশির 2026 সাল কেমন যাবে।
তৃতীয়পতি ও দশমপতি শুক্র বছরের প্রথম দিকটায় যেহেতু রাশিপতির সঙ্গে যুক্ত থাকবে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে কর্মক্ষেত্রটি বিভিন্ন কারণে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং বিশেষ করে কর্মক্ষেত্রের দরুন যারা এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্নভাবে ভ্রমণ করে থাকেন বা বিভিন্নভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান থেকে স্থানান্তরিত হন কর্মের দরুন, সেই সময় কিছুটা হলেও কিন্তু তাদের কর্মস্থানটি এই সময় বিড়ম্বনা তৈরি করতে পারে। এছাড়াও কর্মস্থানে সক্রিয়তার স্থানটিও কিন্তু বছরের একদম প্রথম দিকে কিছুটা হলেও বিব্রত হতে পারে। এছাড়াও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন কারণে দাম্পত্য স্থানীয় ব্যবসাজনিত কারণেও কিন্তু বিড়ম্বনা তৈরি হতে পারে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি এই সময় কুম্ভ রাশিতে থাকবে, অর্থাৎ রাহুর ওপর থাকবে, এবং রাহু যেহেতু শতভিষা নক্ষত্রে নিজের নক্ষত্রে আছে এবং মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির সরাসরি দৃষ্টি যেহেতু কুম্ভ রাশিতে রাহুর ওপর থাকবে, সেক্ষেত্রে যতই বিপত্তি আসুক সেই বিপত্তিও অচিরেই কেটে যেতে পারে কেবলমাত্র দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের জন্য। এছাড়াও মার্চের মাঝামাঝি সময় থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ে স্বাস্থ্যের দিকেও কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে খেয়াল রাখা উচিত। তবে এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সময় ভাগ্য বেশ কিছুটা হলেও সুপ্রসন্ন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তবে জুনের মাঝামাঝি সময় থেকে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত আয়ের সম্ভাবনাও দেখা যায়। এছাড়াও জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত বিভিন্ন কারণে কিছু ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে বা অনুপার্জিত অর্থ, যেমন শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা উত্তরাধিকার সংক্রান্ত ব্যাপারে আয়ের জন্য কিছু ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু হতে পারে। তবে আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় কিছুটা হলো রাহুজনিত কারণে ব্যবসা বা দাম্পত্য স্থানে কিছু বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তবে অক্টোবরের মাঝামাঝি সময় হতে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় দাম্পত্য, অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসা বা ব্যবসাজনিত ক্ষুদ্র ভ্রমণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে হঠাৎ বিপত্তির সৃষ্টি হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা খেয়াল রাখা উচিত। আবার নভেম্বরের শেষ থেকে বছরের শেষ পর্যন্ত সময়ে পারিবারিক দিকে কিছুটা হলেও শুভ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, এবং বছরের একদম শেষে অর্থ উপার্জন বৃদ্ধির সম্ভাবনা, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে অর্থ সঞ্চয়ের সম্ভাবনাও দেখা যায়। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বছরের একদম প্রথম দিকটা ছাড়া এই বছরটা সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য শুভাশুভ মিশ্র প্রকৃতির হতে পারে এবং হবারই সম্ভাবনা দেখা যায়, এবং বছরের মাঝে ও শেষের দিকে কিছুটা হলেও আয় বৃদ্ধির সম্ভাবনাও দেখা যায়। এবার আসা যাক প্রতিকার সম্পর্কে। যেহেতু রবি হচ্ছে মিথুন রাশি, রবি হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকার অধিপতি গ্রহ, সেক্ষেত্রে প্রতি রবিবার যদি সূর্যের পুজো করা যায়, তাহলে রাহুর যে এই দৃষ্টি সিংহ রাশির ওপর পড়ছে, তাহলে কিন্তু রাহুর দৃষ্টি থেকে অচিরেই মুক্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। এবং এক্ষেত্রে পুজোর জন্য, সূর্যনারায়ণের পুজোর জন্য প্রতি রবিবার গঙ্গা জল ও আতপ চাল সহ যদি এবং লালচে ফুল সহ যদি সূর্য আর্ঘ্য দেওয়া যায় প্রতি রবিবার এবং সূর্যের পুজো করা যায়, তাহলে কিন্তু এই রাহুর কুপ্রভাব থেকে সিংহ রাশির জাতক জাতিকারা এই বছরে কুপ্রভাব থেকে মুক্ত হতে পারবেন, রাহুর প্রভাব থেকে, এবং ভাগ্য যথেষ্টই সুপ্রসন্ন হতে পারবে এই বছরে। এবার আসা যাক কন্যা রাশির কথায়, অর্থাৎ কন্যা রাশির 2026 সাল কেমন যাবে। প্রসঙ্গত আবার আমরা যে কথা বারবার বলে থাকি, যদি কোনো পরামর্শ জ্যোতিষ সংক্রান্ত পেতে চান তাহলে ফোন করতে পারেন এই নম্বরে 7003292110। আবার বলি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ এবং খুঁটিনাটি প্রশ্নের উত্তর যদি জানতে চান তাহলে ফোন করুন 7003292110 এই নম্বরে, এবং উত্তর পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে, জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশান, খুঁটিনাটি ইনফরমেশান, এবং এছাড়াও আমাদের এতে বাস্তু সংক্রান্ত ইনফরমেশানও দেওয়া হয়, যদি আপনারা সেই ইনফরমেশান পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসা যাক কন্যা রাশির জাতক জাতিকার 2026 সাল কেমন যাবে। কন্যা রাশির জাতক জাতিকার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। জ্যোতিষ মতে বুধকে বলা হয় ভালো গ্রহ। বিদ্যা বা জ্ঞান দ্বারা ভালো মন্দ বিচার করা, স্মৃতিশক্তি, বাকশক্তি এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য।
কখনো আবার বালকসুলভ চপলতাও এই রাশির জাতক জাতিকার বিশেষ বৈশিষ্ট্য হয়ে থাকে। ভাসমান নৌকার ওপরে একাকী কুমারী, এক হাতে ধানের শীষ ও অন্য হাতে প্রদীপ, এর থেকে বোঝায় অন্ধকার দূরীকরণে ও জ্ঞানের উন্মিলনে এবং বিপরীত পরিস্থিতির মধ্যে অগ্রসর হওয়া, যা কখনো হয়ে ওঠে আনন্দময় এবং কখনো হয়ে ওঠে গম্ভীর বা কখনো হয়ে ওঠে দুঃখময়। অর্থাৎ এই রাশির জাতক জাতিকার জীবন বেশিরভাগ ক্ষেত্রেই কখনো হয়ে ওঠে আনন্দময়, কখনো গম্ভীর, কখনো দুঃখময় হয়ে ওঠে। বালক সুলভ চপলতাও দেখা যায় এই রাশির জাতক জাতিকার চরিত্রে। তবে স্মৃতিশক্তি, ভালো মন্দ বিচার করা, বাকশক্তি কিন্তু এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া এই রাশির জাতক জাতিকারা হন সদালাপী, বুদ্ধিমান এবং একক যোদ্ধা। শিক্ষা এই রাশির জাতক জাতিকার মনের ভাবকে সুন্দর করে প্রকাশ করে তোলে। পরামর্শদান, জ্ঞান চর্চা ও অনিশ্চয়তা এই রাশির জাতক জাতিকার নিত্যসঙ্গী। এবার আসা যাক কন্যা রাশির জাতক জাতিকার 2026 সাল কেমন যাবে। বছরের প্রথম থেকে প্রায় এপ্রিল মাসের শেষ পর্যন্ত রাশিপতি বুধ বিভিন্নভাবে তৃতীয়পতি ও অষ্টমপতি মঙ্গলের সঙ্গে যুক্ত থাকায়, বিশেষ করে জানুয়ারি মাসের শেষ অর্ধেক সময় মঙ্গল উচ্চস্থ অবস্থায় থেকে রাশিপতি বুধকে পীড়িত করবে। সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে বছরের একদম প্রথমে জানুয়ারি মাসের শেষ অর্ধেক সময় এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দরুন বেশ কিছু কিন্তু ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও মার্চ মাসের পুরোটাতেই তৃতীয়পতি ও অষ্টমপতি মঙ্গল রাহু দ্বারা পীড়িত হয়ে রাশিপতি বুধের সঙ্গে যুক্ত থাকবে। সেক্ষেত্রে এক কথায় বলা যায় যে ভাগ্যস্থানটি এই সময় কন্যা রাশির জাতক জাতিকার কিন্তু খুব একটা ভালো না যাওয়ারই কথা, যার দরুন মার্চ মাসে বিভিন্নভাবে হঠাৎ শ্রমসাধ্য কর্মে অর্থাৎ রেগুলার ওয়ার্কের জায়গাটি কিন্তু বিব্রত হতে পারে স্বাস্থ্যের দরুন। এছাড়াও লোন সংক্রান্ত ব্যাপারে এই সময় কিছুটা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। এছাড়াও এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের খাওয়ার প্রবৃত্তি, দাসী ইত্যাদি ব্যাপারেও মার্চ মাসে কিন্তু কিছুটা সতর্কতা প্রয়োজন। তবে যেহেতু মার্চ মাসের সময় দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ রাশিপতি বুধের ওপর দশম ভাব থেকে থাকবে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে পারিবারিক সুখ অর্থাৎ পরিবারের স্ট্রেংথ কর্মস্থানটিকে সুখকর করে তোলার দরুন মার্চ মাসে এই রাশির জাতক জাতিকার বিব্রত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমবে। আবার বলি, যেহেতু মার্চ মাসের সময় দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ রাশিপতি বুধের ওপর দশম ভাব থেকে থাকবে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে পারিবারিক সুখের স্থানটি অর্থাৎ পরিবারের স্ট্রেংথটি কর্মস্থানকে সুখকর করে তোলার দরুন মার্চ মাসে এই রাশির জাতক জাতিকার বিব্রত হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমবে। এছাড়াও এই সময় দাম্পত্য স্থান, ব্যবসাজনিত স্থানেও কিছুটা স্টেবল থাকায় শ্রমসাধ্য দৈনন্দিন কর্মস্থানটি অর্থাৎ রেগুলার ওয়ার্কের জায়গাটিতেও কিছুটা কম বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। তবে সেপ্টেম্বর মাসে কিছুটা হলেও এই রাশির জাতক জাতিকার সময় কিন্তু শুভ হওয়ার সম্ভাবনাও দেখা যায়। যেহেতু রাশিপতি বুধ এই সময় কন্যা রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবে, অর্থাৎ বলা যেতে পারে যে সেপ্টেম্বর মাসে যেহেতু রাশিপতি বুধ কন্যা রাশিতে যেহেতু উচ্চস্থ অবস্থায় থাকবে, বিশেষ করে দাম্পত্য অংশীদারি ব্যবসায় এই সময় কিন্তু কিছুটা হলেও উন্নতির সম্ভাবনা দেখা যায়। তবে জুলাই মাসে বিভিন্ন কারণে কর্মস্থানে হঠাৎ ঝঞ্ঝাট বা বিপত্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে। এছাড়াও বছরের শেষের দিকে অর্থাৎ অক্টোবর মাসে কন্যা রাশির দ্বিতীয় ভাবটি বিশেষভাবে রাহু দ্বারা পীড়িত হওয়ার সম্ভাবনাও দেখা যায় এবং উক্ত সময় রবি অক্টোবর মাসের শেষের দিকে রাহু দ্বারা পীড়িত হওয়ার দরুন বিভিন্নভাবে কিন্তু ব্যয়ের সম্ভাবনাও দেখা যায়। বিশেষ করে কুটুম্ব স্থানীয় লোকের জন্য কিন্তু ব্যয় হতে পারে। এছাড়াও এই সময় অর্থাৎ বছরের শেষ দিকে অক্টোবর মাসে কন্যা রাশির দ্বিতীয় ভাবটি যেহেতু রাহু দ্বারা পীড়িত হচ্ছে, সেহেতু ডান চোখের সমস্যাও কিন্তু কখনো কখনো বিব্রত করতে পারে এই রাশির জাতক জাতিকার। এবার আসা যাক প্রতিকার সম্পর্কে, অর্থাৎ কি করলে কন্যা রাশির জাতক জাতিকাদের বছরটি শুভ যেতে পারে, ভালো হতে পারে। যেহেতু বালক গ্রহ বুধ এই কন্যা রাশির জাতক জাতিকার অধিপতি গ্রহ, সেহেতু বুধবার অবশ্যই তারা লক্ষ্মী নারায়ণের পুজো করতে, বিশেষ করে নারায়ণের পুজো করা, গণেশের
প্রথমে গণেশের দুর্বাসহ পুজো করা এবং তারপরে নারায়ণের এই গণেশ এবং নারায়ণের দুজনেরই পূজা করা এবং সবুজ রং ও সাদা রং ব্যবহার করলে বিশেষভাবে শুভদায়ক হতে পারে। এছাড়াও ঘরের উত্তর পূর্বে সবুজ রঙের বস্তু রাখা এবং ঘরের উত্তর দিক মুখ করে পুজো করা এবং এছাড়াও টক ও কষা রস জাতীয় খাবার যাতে বুধবার না খাওয়া হয় সেই দিকে যদি খেয়াল রাখা যায় তাহলে কিন্তু এই রাশির পক্ষে 2026 সালটি এই রাশির জাতক জাতিকাদের পক্ষে 2026 সালটি বিশেষ সুখময় হয়ে উঠতে পারে। এবার আসছি আমরা 6টি রাশি আমরা আজকে এখানে বলছি। এবার আসছি তুলা রাশির কথায়, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকার 2026 সালটি কেমন যাবে। আমরা প্রথমে মেষ রাশি থেকে শুরু করেছিলাম, এই পর্বে আমরা মেষ থেকে তুলা পর্যন্ত আলোচনা করছি এবং পরের পর্বে আপনারা পেয়ে যাবেন বৃশ্চিক থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকারা যারা আছেন তাদের 2026 সালটি কেমন যাবে। অর্থাৎ প্রথম পর্বে আমরা মেষ রাশি থেকে তুলা রাশি পর্যন্ত আলোচনা করছি এবং প্রথম পর্বের এটা তুলা রাশি অর্থাৎ ক্ষেত্রে আমরা যেটা বলবো যে তুলা রাশি 2026 সাল কেমন যাবে। জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা জানতে চাইলে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং তার জন্য ফোন করতে পারেন 7003292110 এই নম্বরে। প্রসঙ্গত তুলা রাশির জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রেই সরব, অর্থাৎ সরব বলতে সর্বক্ষেত্রেই কথা বলতে ভালোবাসে, সদালাপী হয়, বায়ুর মতো দ্রুত গতি এদের স্বভাবসিদ্ধ বৈশিষ্ট্য, সব কিছুতেই পরীক্ষা করা, মূল্যায়ন করা, তুলনা করা, সমদর্শিতা এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও আত্মপ্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টাও এই রাশির জাতক জাতিকাদের অন্যতম বৈশিষ্ট্য। ছাড়াও এই রাশির জাতক জাতিকারা বহু ক্ষেত্রে নানাবিধ সামাজিক কর্মে লিপ্ত হয়ে থাকেন। এছাড়া শুক্র এই রাশির অধিপতি হওয়ায় কামনা বাসনা, সৌন্দর্যতা, কলাকুশল, সূক্ষ্মশিল্প, নৃত্যগীতে অনুরাগ, উদ্ভাবনী শক্তি এই রাশির জাতক জাতিকাদের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও উপস্থিত বুদ্ধি, জাগতিক সুখ, মাধুর্যতা, পোশাক আশাক, সৌন্দর্যপ্রিয়তাও এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য। এবার আসা যাক মূল আলোচ্য বিষয়ে 2026 সাল কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকার। প্রসঙ্গত বছরের প্রথমেই অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি সময়ে একাদশপতি রবি যুক্ত থাকছে রাশিপতি ও অষ্টমপতি শুক্রের সঙ্গে মকর রাশিতে চতুর্থভাবে, যার দরুন এক কথায় বলা যায় চতুর্থ ভাব অর্থাৎ মাতা ও মাতৃকুল সংক্রান্ত ব্যাপারে বা গৃহসুখে উত্তরাধিকার সংক্রান্ত ব্যাপারে আয়ভাবে কিছু কিন্তু শুভাশুভ ফল হতে পারে। এছাড়াও এই সময় ভূমি সংক্রান্ত ব্যাপারে বা নিজের গাড়ি সংক্রান্ত ব্যাপারে আয়ের দিক থেকে কিন্তু শুভাশুভ কিছু মিশ্র ফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া জানুয়ারি মাসে মাতার আয় সংক্রান্ত ব্যাপারেও কিছু শুভাশুভ মিশ্র ফল দেখা যায়। এছাড়াও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়তেও স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে বা শেয়ার বাজার, বিমা, মিউচুয়াল ফান্ড ইত্যাদি বিভিন্ন ব্যাপারে আয়ের জন্য হঠাৎ কিন্তু বাধা আসতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়েতে এই বাধা আসতে পারে এবং তার জন্য মন মেজাজটা কিন্তু কিছুটা হলেও বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ফেব্রুয়ারি মাসে ইলেকট্রনিক্স গ্যাজেট সংক্রান্ত ব্যাপারেও মনের মধ্যে কিন্তু কিছু চিন্তার উদ্বেগ হতে পারে। এছাড়াও বছরের প্রথম দিকে দ্বিতীয়পতি ও সপ্তমপতি মঙ্গল ভাগ্যপতি ও ব্যয়পতি বুধের সঙ্গে যুক্ত থাকায় বছরের প্রথম দিক থেকে মাঝামাঝি সময় পর্যন্ত বিভিন্ন কারণে শ্বশুরবাড়ির কুটুম্বস্থানীয় লোকের দরুন বা কিছু ক্ষেত্রে ডান চোখের সমস্যার দরুন কিন্তু ব্যয় হতে পারে। অর্থাৎ এক কথায় সেভিংসের সঞ্চিত অর্থ বিভিন্নভাবে ব্যয় হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু দেখা যায়। তবে যেহেতু ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি মে মাস পর্যন্ত অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি সরাসরি দৃষ্টি তুলা রাশির ওপর থাকবে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে ভাগ্যস্থান থেকে থাকবে তুলা রাশির ওপর যেহেতু দৃষ্টি দেবে দেবগুরু বৃহস্পতি, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যতই বিপত্তি আসুক দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সমস্ত বাধাই কিন্তু কিছুটা হলেও কমতে পারে। এছাড়াও জুন থেকে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তুলা রাশির ওপর দ্বিতীয় ভাব, সপ্তম ভাব ও ষষ্ঠ ভাবে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি জুন থেকে অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থেকে সরাসরি দৃষ্টি দেবেন তুলা রাশির দ্বিতীয় ভাব, সপ্তম ভাব এবং ষষ্ঠ ভাবে এবং যার দরুন জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়ে দৈনন্দিন রেগুলার ওয়ার্কের দরুন সেভিংসের দিকটা কিন্তু মোটামুটি স্টেবল থাকবে বলেই আশা করা যাচ্ছে। এছাড়াও এই সময় দাম্পত্য, পার্টনারশিপ
এছাড়াও এই সময় দাম্পত্য, পার্টনারশিপ, অংশীদারি ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ক্ষুদ্র ভ্রমণ এই সময় কিন্তু স্টেবল থাকা সম্ভব হতে পারে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের দরুন। এছাড়াও অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত, যেহেতু নভেম্বর ডিসেম্বরে বিশেষ করে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে থাকায়, যার দরুন উক্ত সময় দৈনন্দিন কর্মে যে মনের সক্রিয় ভাবটি তৈরি হবে তার দরুন কিন্তু আয়ও সম্ভব। এছাড়াও দাম্পত্য, পার্টনার ইত্যাদি ব্যাপারে নভেম্বর ডিসেম্বর মাসটি কিন্তু যথেষ্ট স্টেবল থাকবে বলেই আশা করা যাচ্ছে। এছাড়াও তুলা রাশির অধিপতি গ্রহ রয়েছে শুক্র, এবং যার দরুন জানুয়ারি মাসের অর্ধেক সময় পার্টনারের জন্য দাম্পত্যের কারণে কিছু ব্যয়ও হতে পারে। এবার আসা যাক প্রতিকার সম্পর্কে, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকার কী করলে 2026 সালটি কেমন যাবে। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং দৈত্যগুরু শুক্লাচার্য। সেক্ষেত্রে এক কথাই আমরা যেটা বিশ্বরাশির ক্ষেত্রেও বলেছিলাম যে যেহেতু দৈত্যগুরু শুক্লাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্র পেয়েছিলেন দেবাদিদেব মহাদেবের কাছ থেকে, সেহেতু সোমবার দিন দেবাদিদেব মহাদেবের পুজো কিন্তু অতি অবশ্যই করা উচিত তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। তাতে কিন্তু সারা বছরটাই বিশেষভাবে ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এছাড়াও প্রত্যেক শুক্রবার যদি সাদা রঙের পোশাক পরা হয় বা এছাড়াও ঘরের দক্ষিণ পূর্ব স্থানে যদি সাদা রঙের বস্তু প্রত্যেক শুক্রবার রেখে এবং সেই সাদা রঙের বস্তুর ওপর যদি গঙ্গাজল ছেটানো হয় ঘরের দক্ষিণ পূর্ব স্থানে সাদা রঙের বস্তু রেখে, তাহলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকার পক্ষে এই বছরটি বিশেষ শুভদায়ক হয়ে উঠতে পারে। যাই হোক, আমরা প্রথম পর্বে আলোচনা করলাম মেষ রাশি থেকে তুলা রাশি পর্যন্ত, অর্থাৎ এবং তার সঙ্গে প্রতিকারও আলোচনা করলাম মেষ রাশি থেকে তুলা রাশি প্রথম পর্বে। এর পরের পর্বটি আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই। এর পরের পর্বে আমরা যে আলোচনা করছি সেটা বৃশ্চিক রাশি থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে এবং কি কি ছোটোখাটো প্রতিকার করলে বৃশ্চিক রাশিতে থেকে মীন রাশির জাতক জাতিকাদের বাদবাকি যে 6টি রাশি রয়েছে সেই 6টি রাশির জাতক জাতিকারা সহজেই বছরটিকে সুখময় করে তুলতে পারেন সে সম্পর্কে আমরা আলোচনা করব। এখন আমাদের এই পর্যন্তই রয়েছে। তাহলে এই পর্যন্তই আমরা আলোচনা করলাম মেষ থেকে তুলা রাশি পর্যন্ত। তাহলে এখন এ পর্যন্তই, ধন্যবাদ।